শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, আমাদের সার্বভৌমত্বের রক্ষক বাংলাদেশের সশস্ত্র বাহিনী। দেশের দুর্যোগে, সংকটে, দুর্বিপাকে সবসময় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আমরা জানি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা এই বাহিনী ইতিহাসের বাকবদলের প্রতিটি ক্ষেত্রে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ৭৫-এর বিয়োগান্তক ঘটনার পর ঐতিহাসিক ৭ই নভেম্বর, ৯০-এর গণ অভ্যুত্থান কিংবা ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান, প্রতিটি ক্ষেত্রেই সশস্ত্র বাহিনীর ছিল গৌরবোজ্জ্বল ভূমিকা। বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন বর্তমান সেনাপ্রধানের যে ইস্পাত দৃঢ় মনোবল, সেটি নিঃসন্দেহে অনস্বীকার্য। সেই সময় সেনাবাহিনী জনগণকে প্রতিপক্ষ করেনি, জনগণের সামনে অস্ত্র ধরেনি, চেয়েছে শান্তিপূর্ণ সমাধান। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি এই সেনাবাহিনীকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয়, কেন সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক জনাব আবু রুশদ এবং আমাদের সাথে রয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তফা কামাল। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইনে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব আবু রুশদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, কেন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীকে। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা আপনি জানেন যে সেনাপ্রধান দেখা করেছে রাষ্ট্রপতির সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে এবং প্রধান বিচারপতির সঙ্গে। এই সব বিষয়গুলো নিয়ে নানা কথাবার্তা চলছে, গুজব গুঞ্জন নানা কিছু রয়েছে। সার্বিকভাবে বিষয়গুলো বিশ্লেষণ করবেন। বাংলাদেশের জন্মের শুরুটা আপনারা যদি কেউ অস্বীকার করতে পারবেন যে জেনারেল জিয়াউর রহমান, জেনারেল শফিউল্লাহ, জেনারেল খালেদ মোশাররফ ওনারা যদি বিদ্রোহ না করতেন, যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ না করতেন, আমি রাজনীতিবিদদের প্রতি সম্মান রেখেই বলছি, তাহলে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ অত তাড়াতাড়ি শুরু হতো বা সেভাবে শুরু হতো? আগে সেই প্রশ্নটা করছি। সেনাবাহিনীর চাকুরি বা কাজ করা অন্য যে কোনো পেশার চাকুরির থেকে মানে অন্যরকম, ভিন্ন রকম টোটালি। আপনার জেনারেল জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, উনি জানতেন যে এটা যদি ব্যর্থ হয়, কোনো কিছু হয়, ওনাকে কিন্তু ফাঁসিতে কোর্ট মার্শালে ঝুলতে হবে, সোজা হিসাব। জেনারেল শফিউল্লাহকে কোর্ট মার্শালে ঝুলতে হতে পারতো, সবাইকে ঝুলতে হতে পারতো। যেই অফিসাররা আপনার পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন, ধরেন জেনারেল মঞ্জুর, কর্নেল তাহের, এই অফিসাররা সবাই ব্রাইট অফিসার ছিলেন পাকিস্তান আর্মির। তারা পাকিস্তান আর্মিতে থাকলেও অনেক উপরে উঠতে পারতেন। তারাও আপনার ঝুঁকি নিয়ে পালিয়ে এসেছিলেন। তারা জানতেন যে তাদের ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সম্মুখীন হতে পারে বাংলাদেশ না হলে। তো তারা তো সেই কাজটা করেছিলেন। কেন করেছিলেন? বাংলাদেশের জন্য, নিজের দেশের টানের জন্য তো করেছেন, আর কিছুর জন্য না। তারপরে আপনি যেটা আনলেন যে ৭৫-এর পরে বাংলাদেশের যে অবস্থা ছিল, সেই অবস্থায় যদি বাংলাদেশে তখন সেনাবাহিনীর সংখ্যা ছিল মাত্র 4টা ব্রিগেড, মানে এক ডিভিশনের থেকে একটু বেশি, এটা মনে রাখতে হবে। তখন কিন্তু রক্ষী বাহিনীকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হতো। আপনার রক্ষী বাহিনীকে যুগোস্লাভিয়া থেকে কামান এনে পর্যন্ত দেওয়া হয়েছিল, সেটা পরে আর্মিতে যায় ৭৫-এর পরে। আপনার সেই সুযোগ সুবিধা কিন্তু আর্মি পায়নি। আপনার লিগেসি অফ ব্লাড, আপনার যে বইটা আছে অ্যান্থনি ম্যাসকারেন্সের, সেখানে পড়ে দেখতে পারেন যে জেনারেল মঞ্জুর অ্যান্থনি ম্যাসকারেন্সকে ইন্টারভিউতে বলছেন যে তখন সৈনিকেরা বুট পেত না, স্যান্ডেল পরেও তাদেরকে ডিউটি করতে হয়েছে আমাদের কোয়ার্টার গার্ডে, মানে অস্ত্রাগারে। সে অবস্থা ছিল। তারপরেও সেনাবাহিনী কিন্তু তাদের দায়িত্বটা পালন করেছে। আপনি যতই বিতর্কিত করার চেষ্টা করেন না কেন, তারা পালন করেছে কি মনের সুখের জন্য? শুধুই প্রশ্নটা করি। নিজের জীবনের উপরে তখন কত অফিসার, এই যে আপনার ৭৫-এর পর থেকে নিয়ে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ২১টা কু হয়, অভ্যুত্থান হয়। কত আমাদের বিমান বাহিনীতে যে ৭৭ সালে যে অভ্যুত্থানটা হয়, এই যে কর্নেল জাসদের আপনার বিপ্লবী সৈনিক সংস্থা, এই কর্নেল তাহেরের জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা এবং কর্নেল ডালিম রশিদদের আপনার সেনা পরিষদ, এই দুটো সম্মিলিত মানে বিভিন্নভাবে যে উস্কানিমূলক জিনিসগুলো তৈরি করেছিল সেনাবাহিনীতে, তাতে ২১টা কু হয়েছিল। এবং ৭৭ সালের যে কুটা হয়েছিল তাতে আমাদের যে ফাইটার পাইলট ছিল তাদের প্রায়
মানে 3/4 নিহত হয়েছিল, আমাদের তাদেরকে জীবন দিতে হয়েছিল। এখন এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটেছে, এর দায় কি শুধুমাত্র আমাদের মানে সেনাবাহিনীকে আমরা দিতে পারবো, বা আমাদের অন্য কাউকে মানে এদের পেশাকে আমরা দিতে পারবো? আপনার 71 সালের পরে যেখানে 71 সালের যুদ্ধের সবচেয়ে বড় অবদান তাদেরকে কি 72 সালে আপনার নতুন সরকার গঠন করার পর তদানীন্তন আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীকে কোনো মর্যাদা দিয়েছে? দেয় তো নাই। তার জন্য কি হয়েছে? একটার পর একটা ঘটনা ঘটেছে, তখনও বিতর্কিত করা হয়েছে সেনাবাহিনীকে। আপনার তারপরে আসেন জেনারেল এরশাদ আপনার রাষ্ট্র ক্ষমতা দখল করলেন, যে মার্শাল ল দিলেন, তারপরে সেনাবাহিনীর মান মর্যাদা আবার মানুষের সামনে প্রশ্নবিদ্ধ হলো। আমি কমিশন পাই, সেনাবাহিনীতে কমিশন পাই জেনারেল এরশাদের সময়। আমরা মার্শাল ল ডিউটি করেছি, আমরা জানি মানুষ আমাদেরকে অপছন্দ করতো তখন, আমরা সেটা দেখেছি। তার কারণ জনগণের বিরুদ্ধে কখনো সেনাবাহিনী দাঁড়াতে পারে না। আপনার মাও সেতুংয়ের তো একটা কথা আছে যে তখনই একটা সেনাবাহিনী যুদ্ধ করতে পারে বা সফল হতে পারে যখন মানুষ মানে জনগণ এবং সেনাবাহিনী পাশাপাশি থাকে, একসাথে থাকে। তো বাংলাদেশের এত দুঃখ লাগে একটা জিনিস দেখে যে আমাদের মানুষজন আপনার সবকিছু একসাথে মিলিয়ে ফেলায়। যেমন ধরেন আওয়ামী লীগের 15 বছরের শাসন, আপনারা বলতে পারেন, এবং এটা আমি বলি, আমি নিজে তো একজন ভিকটিম। আমি 13 BMA লং কোর্সের, আমাকে এই আওয়ামী লীগ আমলে পার্সোনাল নন গ্রেটা মানে সেনাবাহিনীতে অবাঞ্ছিত করে রাখা হয়েছিল। আমি সেনা ক্যান্টনমেন্টে ঢুকতে পারতাম না, আমি আমার চিকিৎসা পাইনি, অন্যান্য সুবিধা পাইনি। কিন্তু আপনারা আমার সাক্ষী, আমি তখনও ডিফেন্স জার্নাল সম্পাদনা করেছি, বা দৈনিকে যখন কলাম লিখেছি, বা টেলিভিশনে এসেছি, একটা বর্ণ আমি সেনাবাহিনীর বিরুদ্ধে বলিনি। কেন বলিনি? তার কারণ সেনাবাহিনী একটা ইনস্টিটিউট। হয়তো কিছু অফিসার এটা করছেন যারা রাজনৈতিক আদর্শে আপনার প্রলুব্ধ হয়ে, এখন সেটার দায় কি সেনাবাহিনীকে দেওয়া হবে? তাহলে তো আপনার পুলিশ বাহিনীকেও দিতে হয়, প্রশাসনকেও দিতে হয়, আপনার সবাইকে দিতে হয়। এটা করলে এটা তো আপনি কি দেওয়া সম্ভব? ধরেন আপনার এই যে 1/11 যখন হলো, আপনারা তো সাংবাদিক বলেন, আমি তখন দৈনিক পত্রিকায় কাজ করি, দৈনিক যায় দিনে। 1/11 যারা করেছিলেন তারা তো সবাই বিএনপি পন্থী অফিসার ছিলেন। এমনকি বেগম খালেদা জিয়ার আত্মীয় ছিলেন, তার ছোট ভাইয়ের আপন ভাইরা ছিলেন জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, তারা তো 1/11 করেছিলেন। এখন তারা 1/11 করার পরে যে ক্ষতিটা হয়েছে, দায় কি আমি পুরো সেনাবাহিনীকে দিব, বা জেনারেল মঈন আহমদের দায়টা কি সেনাবাহিনীকে দিব? এটা একটা ইনস্টিটিউট। এবং মনে রাখতে হবে যে বাংলাদেশের মতো একটা ছোট দেশ, এই দেশটার 3 পাশে হচ্ছে ভারত এবং এর ছোট একটা অংশ হচ্ছে মায়ানমার। আমরা বলতে পারি যে ভারত সবসময় আমাদের এক প্রতি বৈরী আচরণ করে আসছে। আবার আপনি যদি বে অফ বেঙ্গলের এই এলাকাটা দেখেন, বঙ্গোপসাগরী সার, এবং বর্তমানে যে আপনার আঞ্চলিক পরিস্থিতি, এই যে মায়ানমারে যে ঘটনাগুলো ঘটছে, বার্মা অ্যাক্ট বাস্তবায়ন হচ্ছে, সেখানে বাংলাদেশের নিরাপত্তাই থাকবে না যদি আমাদের সেনাবাহিনীকে আমি বিতর্কিত করে ফেলে এবং শেষ করে দিই। আপনার প্রতিটি পদক্ষেপ যদি আপনি কথায় কথায় হুজুগ তোলেন একটার পর একটা যে ও এটা করছে, সে এটা করছে, তাহলে তো ভাই একটা জিনিস তো থাকবে না। একটা জিনিস না থাকলে কার লাভ? আচ্ছা, এই কথাটা কি আপনি পুলিশের বিরুদ্ধে বলছেন? এই কথাটা কি আপনি প্রশাসনের বিরুদ্ধে কতটুকু বলছেন প্রিসাইসলি? আপনি রাজনীতিবিদদের বিরুদ্ধে কতটুকু বলছেন? আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে আমরা কতটুকু বলছেন? সবাইকে মেরে ফেলবো? তা তো না। আপনার এই আন্দোলনে আমরা যেটা দেখেছি যে সেনাবাহিনীর অফিসাররা, আপনার সৈনিকেরা অনেক আগে থেকে যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছিল, তারা জানতো যে তারা যদি ব্যর্থ হয়, আন্দোলন ব্যর্থ হয়, আমি সিভিলিয়ান হিসেবে আমরা হয়তো চুপচাপ এদিক ওদিক থাকতে পারতাম, বা ধরেন দেশ ছেড়ে চলে যেতাম। কিন্তু তাদের কি হতো? ধরে ধরে নিয়ে যে আপনার কোয়ার্টার গার্ডে ঢুকানো হতো, তাদের কোর্ট মার্শাল করা হতো। আপনার আওয়ামী লীগ আমলে ধরেন এই যে কুর কথা বলে 2011-12 সালের দিকে এই যে কর্নেল হাসিনকে ধরে নিয়ে গেছিল, তা কতদিন পরে তাকে পাওয়া গেছে, তারপরে তাকে জেল দেওয়া হয়েছিল। এরকম কত অফিসার চাকরিচ্যুত হয়েছে, তারা কিন্তু এইগুলোর মধ্যে পড়ে যান। অন্য পেশার লোকেরা কিন্তু পড়েন না। ধরেন পুলিশের একজন যদি কিছু করেন, তার বড় জোর চাকরিটা চলে যেতে পারে, এর বাইরে কিন্তু তার এমন কোনো কিছু হবে না। তার সিভিল বিচার হবে, কিছু একটা বিচার হবে, তারপর ছাড়াও পেয়ে যাবেন। কিন্তু একটা আর্মির, একটা সেনাবাহিনীর সদস্যর, তার কিন্তু জীবনের উপরে রিস্ক দিয়ে সব কিছু করতে হয়। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অস্থিরতার ফলো আপ আর কি। আমরা সামগ্রিকভাবে আন্দোলনটার পরে হচ্ছে কি, যেই ম্যাচুরিটি আমাদের দেখানো উচিত ছিল, বিশেষ করে ডক্টর ইউনূসের উপরে আমরা আশা করেছিলাম যে এই সরকারটা তো আপনার সবাই মানে আমি ম্যাচুরিটির প্রসঙ্গে আসবে, সেটা কিন্তু আসেনি। জি, এখন কেন আসেনি এই বিষয়গুলো নিয়ে আমি আপনার সাথে আলাপ করব। আমি একটু শুনে আসি। জনাব মোস্তফা কামাল, যে বিষয়টি বলছিলাম অনুষ্ঠানের শুরুতেও, যে সেনাবাহিনী আপনি জানেন, গণমাধ্যমে আছেন দীর্ঘদিন থেকে, যে ইতিহাসের বাকবদলের প্রতিটি ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গণতান্ত্রিক পরিবেশ রক্ষায়, এবং বিশেষ করে আমরা বলছি যে 24-এর সময়ে, সেখানে তো একরকম জনগণের পক্ষ থেকেই এক ধরনের স্লোগানও ছিল, জনগণ এবং সৈনিক তাদের একত্রিতভাবে এবং এই মুহূর্তে দরকার সেনা, এরকম স্লোগানও ছিল। সেই সব জায়গাকে উপেক্ষা করে, যদি একেবারেই বলতে হয় যে লোভের চোরাবালিকে উপেক্ষা করে,
কিন্তু সেনাবাহিনী তার সেই দায়িত্বশীল ভূমিকা বা সময়োপযোগী ভূমিকা পালন করেছে। কিন্তু তারপর এখন এসে বিতর্ক তৈরি হচ্ছে কেন, বা সেটি কি পরিকল্পিত বা অপচেষ্টা কেন হচ্ছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, খুবই যৌক্তিক প্রশ্ন। যে সেনাবাহিনীকে বিতর্কিত করলে সুবিধাটা কার হয়, লাভ কার হয়, ওই প্রশ্নের জবাব খুঁজতে গেলে আমরা বুঝে যাব যে কারা বিতর্কিত করার চেষ্টা করছে। আচ্ছা, নাম্বার ওয়ান, 24-এর আন্দোলনে যেটা, সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত সেনা থাকেনি, সেনাবাহিনীও জনতা হয়ে গেছে। যে কারণে আমরা একটা শব্দ ব্যবহার করি, সেনা জনতা অথবা ছাত্র সেনা জনতা। তো সেটা হচ্ছে সেনাবাহিনীর দেশপ্রেমের যে একটা স্বাক্ষর তারা কিন্তু রেখেছে। তো আমরা যদি একটু পেছনে যাই, দেখবেন 24-এ শেষ দিকে যেটা, সেনা প্রধানের একটা দুটো শব্দ, নো ফায়ার। সেনাবাহিনীর এ ধরনের কতগুলো শব্দ আছে যেগুলো আমাদের ইতিহাসের বাঁক বদল করে দিয়েছে। 90-এর আন্দোলনের শেষ মুহূর্তে ওই সময়ের সেনাপ্রধান নুরুদ্দিন খানের এনাফ ইজ এনাফ, এটা কিন্তু কাকে বলা হয়েছিল? এরশাদ সাহেবকে বলা হয়েছে। ঠিক এভাবে যদি পেছনে যায়, 71-এর আছে এরকম দুটা শব্দ, উই রিভোল্ট। অর্থাৎ এই জনতার জন্য সেনাবাহিনী এক কাতারে এসে যাওয়া। তাহলে আমাদের ভিত্তিটা কি দিয়ে? জনতার সাথে মিলেমিশেই। এর বিপরীতে আমাদের মধ্যে একটা চর্চা আছে, মানসিকতা আছে, যে কোথায় কোথায় যদি আমরা সেনাবাহিনীকে একটু তাচ্ছিল্য করতে পারি বা একটু খোঁচা দিতে পারি, এটার মধ্যে একটা স্মার্টনেস শো করি কেউ কেউ। কিন্তু এটা স্মার্টনেস দেখানোর সময় না এখন। সর্বশেষ 8-10 দিন আগেও আমাদের একজন ছাত্রনেতা খুব স্মার্টলি যেটা বলার চেষ্টা করেছেন, সেনাবাহিনীর বুদ্ধি যেন মাথায়ও থাকে, যেন হাঁটুতে না থাকে। বড় আক্রমণাত্মক কথা। কিন্তু আমরা উদ্বেগে ছিলাম যে পরদিন পরিস্থিতিটা কেমন হতে পারে, রিপারকেশনটা কি আসতে পারে। কিন্তু আমরা আবার বিস্ময়ের সাথে দেখলাম সেনাপ্রধান ছোট্ট দুটা বাক্যে কথা শেষ করে দিয়েছেন যে তাদের বয়স কম, বয়স একটু বাড়লে তারা বুঝবে এবং তখন লজ্জিত হবে। তো তারা পুরো লজ্জিত হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু তারপর দিন দেখলাম যে তারা সরি বলেছে। এটা উল্লেখ করবার মতো বিষয়। এখানে বলতে হয় আমাদের যে ছাত্ররা এখন আছে, অর্থাৎ এনসিপি যাদেরকে বলি, তখন তাদের নাম এরকম নাম ছিল না, তাদের নাম ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থী। তো তাদেরকে কোনো অভিভাবকত্ব দেয়া হচ্ছে না এখন, তাদের কোনো অভিভাবক নাই। আবার অভিভাবকত্বের জায়গাটা আগেই শেষ করা ফেলে হয়েছে, কারণ তাদেরকে অভিভাবক বানিয়ে দেয়া হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তারা আমার নিয়োগকর্তা, অর্থাৎ তারাই অভিভাবক। তো অভিভাবক না থাকলে যেটা হয়, তো এতদিন পরে আমরা তাদের একজন অভিভাবক কিন্তু দেখেছি, অর্থাৎ ডাক দোহাই দেওয়ার অভিভাবক। শাসন না করলেও অন্তত বারণ করা, সেটা হচ্ছে সেনাপ্রধান করেছেন, যে এরা ছোট, বয়স হলে বুঝবে। যদি অভিভাবক থাকতো সত্যিকার অর্থে, রাজনৈতিক অভিভাবকের কথা আমি বলছি, অভিভাবক হওয়ার কথা প্রধান উপদেষ্টার অথবা উপদেষ্টাদের কয়েকজনের, যদি সত্যি তারা অভিভাবকত্ব করতেন, তাহলে আমাদের এই যে ছাত্ররা কিন্তু 2-3টা ভাগ হয়ে যায় না, তারা কিন্তু 2-3 ভাবেই বিভক্ত ইদানিং। রূপায়ণে যান আপনি, প্রায় প্রত্যেক দিন তাদের কিন্তু ঝগড়াঝাটি আছে, মারামারিও আছে, সব খবর গণমাধ্যমে আসে না। তো এরকম একটা জায়গায় সামনে হচ্ছে আমাদের নির্বাচন। এবারের নির্বাচনে সেনাবাহিনী কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত প্রাসঙ্গিক। কিভাবে? এরই মধ্যে আরপিওতে যে সংস্কারটা আনার চেষ্টা করা হচ্ছে বা মোটামুটি একটা বোঝাপড়া হয়েছে, সেখানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে শুধু থাকবে না, আগামীতে সেনাবাহিনী একটা গুরুতর দায়িত্ব পালন করবে। কি দায়িত্ব সেটা? যে আইন শৃঙ্খলা রক্ষাকারী নয়, শুধু প্রয়োগকারীও। এরই মধ্যে তারা প্রয়োগকারী, যেহেতু ম্যাজিস্ট্রেসি নিয়ে তারা মাঠে আছে। তাহলে আশা করা যায় গত 3টা মেয়াদে বা 4টা মেয়াদে বিশেষ করে সেনাবাহিনীকে যেই পর্যায়ে নেওয়া হয়েছিল, অনেকটা কিছু কিছু ক্ষেত্রে আনসারের চেয়েও কিন্তু তাদের ভূমিকাটা কম ছিল। স্ট্রাইকিং ফোর্স অর্থ যে দরকার হইলে আপনি ডাকবেন, অর্থাৎ এমন সময়ে ডাকবেন যে রুগী মারা যাওয়ার পর ডাক্তার আসিল, অথবা ডাক্তার আসিবার পর রুগী মারা গেল, একই অর্থ, কাছাকাছি। কাছাকাছি অর্থ এক শব্দে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এবার সেনাবাহিনী কিন্তু একটা ভিন্ন জায়গায় আসতে যাচ্ছে। একদিকে তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে এবং আশা করা যায় নির্বাচনে তাদের একটা ব্যাপক সম্পৃক্ততা থাকবে। এর মধ্য দিয়ে যেটা আমাদের এই মুহূর্তের জন্য খুব জরুরি এবং গ্যারান্টিও দরকার যে আগামীতে আসলে একটা ব্যতিক্রম নির্বাচন হবে। তো সেনাবাহিনী যদি ফাংশন করে আরপিও দৃষ্টে এবং বর্তমানে যেটা মাঠে আছে ম্যাজিস্ট্রেসি নিয়ে, আমাদের আশা জাগতে
কোথাও কোনো সমস্যা হয় না যে একটা সুন্দর নির্বাচন আমরা দেখতে পারবো। ঠিক এরকম সময়ে যখন সেনাবাহিনী নিয়ে প্রায় প্রত্যেক দিন, কোনো দিন কিন্তু বাদ যাচ্ছে না, আপনি খেয়াল করে দেখুন সেনাবাহিনী সম্পর্কে শুধু দিনে না, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাও 3 রকম আমরা গুজব দেখি, গুঞ্জন দেখি। সেই সাথে যেটা একটা আছে, এই সময়ের চাহিদা অনুযায়ী হয়তো কন্টেন্ট ব্যবসা, কিছু একটা দিয়ে একটা স্টোরি তৈরি করে ফেলা, এগুলো স্বীকার করা, এগুলো কিন্তু ছেলে খেলার বিষয় নয়, মজা করার বিষয় নয়, যেটা আমাদেরকে সামগ্রিকভাবে একটা বিপদে ফেলতেও পারে। তো আশা করা যাচ্ছে বর্তমান সেনাপ্রধান যেভাবে রেসপন্স করছেন, উপরন্তু আরও একটা তথ্য যোগ হয়েছে, গত পরশু তিনি যে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার কাছে, সাথে ওখান থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আমাদেরকে যে তথ্যটা দেওয়া হয়েছে, বক্তব্যটাই এরকম যে তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন কোনো গুজবে যেন তিনি অ্যাটেনশন না দেন, দ্বিতীয়ত সেনাবাহিনীর প্রতি এবং সেনা প্রধানের প্রতি যেন তিনি আস্থা রাখেন। এই মুহূর্তে এটা আমাদের জন্য কিন্তু একটা বড় রকমের সুসংবাদ। তার চেয়ে আরও বেশি উল্লেখ করবার মতো, একটা সময় পর্যন্ত সেনাবাহিনীর এইসব তথ্য বা তাদের কর্মতৎপরতার সংবাদটা ওভাবে হতো না, যেটা আমাদের দেশে একটা নতুন মেরুকরণ তৈরি করেছেন রুশদ ভাই। তিনি সেনাবাহিনীতে কাজ করেছেন, পরবর্তীতে যখন গণমাধ্যমে এসেছেন, এটা বোধহয় আমরা গণমাধ্যমের মধ্যে একটা মাত্রা যোগ করেছে, সেনাবাহিনীর বিষয়ে লেখালেখি করা, এই বিষয়ে আমাদের মধ্যে কিন্তু এক ধরনের একটু জড়তা আছে, কখনো কখনো আমরা এড়িয়ে যাই বা কখনো কখনো আসলে পুরো বুঝিও না। রুশদ ভাইয়ের মাধ্যমে আমরা কিন্তু মাঝে মধ্যে একটু ব্যতিক্রমী রিপোর্টিংও দেখেছি, মূল্যায়নও দেখেছি। এতক্ষণ উনিতে যে কথাগুলো বলেছেন, অনেকে কিন্তু এই কথাগুলো এইভাবে বলেন না, অথবা বললেও ইনিয়ে বিনিয়ে বলেন, পাশ কাটিয়ে যান, তথ্যটা দেন না। তো সেই ক্ষেত্রে আমরা গণমাধ্যম সমৃদ্ধ হয়েছি বলা চলে। আর এখানে একটা বিষয়, এটাকে কেউ বলছে ষড়যন্ত্র, আমি ষড়যন্ত্র হিসাবে দেখছি না। যে আওয়ামী লীগ এখন কোথায় আছে? ভারতে আছে, তাদের নেতাকর্মীরা সবাই ভারতে আছেন, আবার থাকবেন, এটাই স্বাভাবিক, ওটা তাদের আশ্রয়ের কেন্দ্র, প্রশ্রয়ের কেন্দ্র। তো তারা যেটা করছেন বা বলছেন ওখান থেকে, আমরা বলার চেষ্টা করছি যেটা ষড়যন্ত্র, আমি ষড়যন্ত্র মনে করছি না। এই কারণে এটাই এখন আওয়ামী লীগের রাজনীতি, তাদের কাছে কিন্তু এটা রাজনীতি, বা তাদের কাছে এটা কৌশল। রাজনীতির ভাষায় কিন্তু কৌশল বলা হয়, একটা ভালো শব্দ। আমরা অ্যাজ ইউজুয়াল একজন আরেকজনকে বলে যে দুষ্টামি করবেন না বা নোংরামি করবেন না, রাজনীতির ভাষায় বিকল্প শব্দ হচ্ছে যে এটা আমাদের কৌশল। তো এই কৌশলও যে কেউ বুঝতে পারছেন না তা কিন্তু নয়, তারপরও কেউ না কেউ বুঝে না বুঝে সুযোগ পেলেই সেনাবাহিনীকে একটা খোঁচা দিচ্ছেন। সেনাপ্রধান কেন রাষ্ট্রপতির সাথে দেখা করলেন? সেনাপ্রধান কেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন? তো ওনার কি না দেখা করার কথা? দেখা করারই তো কথা। আবার দেখা করে কি বলেছেন সেটাও কিন্তু দ্রুত আমাদেরকে জানানো হচ্ছে। আরেকটা যেটা হয়তো ঘটনার পরম্পরায় অথবা অনিবার্যতায় সেনা সদর সাথে যে একটা ব্রিফিং হয়, আগে কিন্তু আমরা এটার সাথে এভাবে পরিচয় ছিল না আমাদের। 1/11-এর সময় কিন্তু রুশদ আমরা এরকম পাইনি, অথবা এর আগের বিভিন্ন ঘটনার সময়ও পাইনি। এবার কিন্তু তারা পরিষ্কার করে একটা ব্রিফ করছেন। আবার ব্রিফ বলতে একতরফা না, কিন্তু ওখানে প্রশ্ন করার সুযোগ থাকছে, জবাবও দিচ্ছেন তারা। তো আমাদের অর্জন তো একেবারে মন্দ না। এই অর্জনটাকে যদি আমরা এখন বিসর্জনের খাতায় নিয়ে যাই, সেই ক্ষেত্রে নির্বাচন নিয়ে যে উচ্চাশাটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, ওখানে একটা ব্যাঘাত ঘটতে পারে, সেটা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমি আসবো আবারও এই আলোচনায়, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আবু রুশদ, আপনি বলছিলেন যে এই অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর যে পরিপক্কতা বা ম্যাচুরিটির কথা বলছিলেন, সরকারের ক্ষেত্রেও যে ভূমিকা থাকবার কথা ছিল, সেগুলো প্রত্যাশিত না হওয়ার কারণেও কি আপনার মনে হয় কিনা এই যে বিভিন্ন রকম গুজব, গুঞ্জন বা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নানা কথাবার্তা সেগুলো আসছে? অবশ্যই। আমি আগে একটা প্রশ্ন করি, যারা এই সমস্ত কাজ করছেন, আচ্ছা, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কে? ডক্টর ইউনূস, উনি প্রতিরক্ষা মন্ত্রী। তো উনি কি ওনার দায় এড়াতে পারেন? আপনারা যদি সব কিছুতেই সশস্ত্র বাহিনীকে মানে বিভিন্নভাবে জড়াতে চান, তাহলে উনি কি করছেন? আপনি বাংলাদেশে কার কতটুকু বুকের পাটা ছিল 8ই আগস্টের পরে যখন উনি মানে দায়িত্ব নিলেন, যে উনি যদি চাইতেন তো সব কিছু ওনার মতো করে উনি সাজাতে পারতেন। ওনার প্রতি তো পূর্ণ সমর্থন ছিল, সবাই, সকল বাহিনীর সমর্থন ছিল, সবার সমর্থন ছিল। আপনার যদি খেয়াল থাকে যে তখন সেনাপ্রধানের কথা বলছেন, সবার, যে কোনো সবারই তো সমর্থন ছিল, কার ছিল না? আপনার রাজনৈতিক দলগুলোরও সমর্থন ছিল। তো উনি কি পুলিশ বাহিনীকে পুনর্গঠন ঠিকমতো করতে পেরেছেন? করেননি। উনি সিকিউরিটি ডাইনামিক্সটাই বোঝেন না।
আপনি দেখেন এখন বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর আগের ফরম্যাটেই কিছু করে চলছে, অনেকে পালিয়ে গেছেন, এটা নাই সেটা নাই, উনি এগুলাকে কিভাবে ডিরেকশন দেবেন এগুলো তো তার দায়িত্ব ভাই, এগুলোর দায়িত্ব তো আপনার আর্মির না, আপনার এনএসআইকে চালানোর দায়িত্ব আর্মির না, এসবিকে চালানোর দায়িত্ব আর্মির না, আপনার অন্যান্য যে গোয়েন্দা সংস্থা, হ্যাঁ ডিজিএফআইও আর্মির অধীনে না, এটা অনেকেই বোঝে না, ডিজিএফআই সরাসরি হচ্ছে ডক্টর ইউনূসের অধীনে, প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে থাকে। এখন আপনার কথাগুলো হচ্ছে যে উনি এই সিকিউরিটি ডাইনামিক্সগুলো যদি আন্তর্জাতিক, আঞ্চলিক এবং অভ্যন্তরীণ জিনিসগুলো যদি উনি না বোঝেন, ওনার উপদেষ্টারা না বোঝেন, ওনারা যদি এনজিও ফোরামের মতো ব্যবহার করেন, তো সেই দায় তো অন্যের উপরে চাপানো যায় না। আমার কথাটা হচ্ছে যে আপনি যদি মনে করে থাকেন যে এই অফিসাররা বা এরা খারাপ কাজ করেছে বা করছে, ঠিক আছে, আপনি সেগুলো তথ্য উপাত্ত মানে জোগাড় করে এগুলো সুন্দর করে আপনি উপস্থাপন করেন। এখন তো কাউকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে না, যে কোনো সাংবাদিককে তো আর্মি তুলে নিয়ে যায়নি, যেটা আওয়ামী লীগ আমলে তুলে নিয়ে গিয়েছিল, লিখতে পারা যেত না। এখন তো ওই যে ছাত্রদের কথা মোস্তফা কামাল ভাই বললেন, যে তারা যে ভাষায় কথা বলছে, ওরা তো আমাদের ছেলের মতো বয়সী, তারা এই সেনাপ্রধানকে, নৌবাহিনী বা বিমান বাহিনী প্রধান বা সিনিয়র অফিসারদেরকে তুই তোকারি করে প্রকাশ্যে কথা বলে, তারপরে তো তারা কি তাদেরকে কোনো সময় কিছু বলেছে? তুলে নিয়ে গেছে, এইটুকু হেডকোয়ার্টার ঘুরিয়ে দেওয়া হবে বা এগুলো তো তারা নেয়নি, তো কেউ কিছু করেনি তো তাদেরকে। তার মানেটা কি যে একটা গুণগত পরিবর্তন তো আছে, আপনি আপনার কথাগুলো বলতে পারেন। তা আপনি, আমার কথাটা হচ্ছে যে আপনি কথাগুলো বলেন, ভদ্র ভাষায় বলেন। আপনি যেটার জন্য পরিবর্তনটা 5ই আগস্টের হয়েছিল, যে আমরা একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ ফিরে পাবো, আমরা এই আওয়ামী লীগ আমলের যে অসভ্যতা, বর্বরতা, অশালীনতা, এখান থেকে আমরা বেরিয়ে আসবো। এখন আপনি আবার কি করছেন, এই গ্রুপটা আপনার সেই হুজুক, হাইপ, জজবা, গুজব এগুলোর মধ্যে নিয়ে যাচ্ছে সবাইকে, বিশেষ করে এই বাচ্চা ছেলেপেলেগুলাকে। আপনি মেজরিটি যারা এই আন্দোলনের সমর্থন দিয়েছে বা একটা সহনশীল পরিবেশ চায়, তারা কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। তারা চায় তারা তাদের জীবনটা ভালোভাবে চালাক, তারা কিন্তু কোনো কথা বলছে না। এমনকি আমাদের অনেক দায়িত্বশীল সাংবাদিক, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ইন্টেলেকচুয়ালরা, যারা এই কথাগুলোকে আপনার প্রতিবাদ করতে পারতেন, তারা মান সম্মানের ভয়ে কথা বলছেন। এই যে আমরা আজকে এখানে কথা বলছি, আপনি এটা যখন ফেসবুকে দিবেন, দেখবেন যে নিচে এসে গালাগালি করছেন, এই তুই কি জানোস, তুই তো এর চামচা, আমাকেই বলে। এখন বলবেন, আচ্ছা আপনারা তো জানেন, আপনি তো জানেন যে বাংলাদেশে আমার 35 বছরের মতো হয়েছে সাংবাদিকতায়, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আমার থেকে, যে এখন যারা বাংলাদেশে জীবিত আছেন, যারা ইন্তেকাল করেছেন তাদের কথা বলছি না, তাদের মধ্যে আমার সিনিয়র জুনিয়র কেউ কি দাবি করতে পারবেন আমার থেকে বেশি লিখেছেন? কেউ লেখেননি। গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থা নিয়ে আমার থেকে বেশি কেউ কাজ করেননি, এবং আমার প্রত্যেকটা কাজ ছিল ফ্যাকচুয়াল। আমি তথ্য সংগ্রহ করেছি, ডকুমেন্ট সংগ্রহ করেছি জীবনের ঝুঁকি নিয়ে, এবং সেটা করেছি আওয়ামী লীগ আমলে। তারপরে আবার সেগুলো আমি ইন্টারভিউ করেছি সাবেক গোয়েন্দা প্রধানদের, আমি তারপরে সেগুলো আমার পত্রিকায় সিরিজ হয়েছে, দৈনিক পত্রিকায়, তারপরে একটা বই বেরিয়েছে আমার থেকে। ওই বই আপনার পৃথিবীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইংলিশ ভার্সনের অংশ পড়ানো হয়, সেখানে আমাকে বলে তুই রয়ের এজেন্ট। এখন রয়ের কার্যকলাপ, এই সমস্ত বিষয় আমার থেকে, আমি তো বললাম, আমি চ্যালেঞ্জ দিতে পারি, এটা আমার অহংকার না, আমার গর্ব, যে আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। এখন আপনি দেখেন বিএনপিকে তারা রয়ের এজেন্ট বানাবে, যেটা এই যে নূরকে যে আহত করা হলো, তার 2-3 দিন আগে নূর কি পোস্ট দিয়েছিল, আপনি পোস্টটা গিয়ে দেখেন, নূর বলছিল যে আপনারা ওই তাদের উদ্দেশ্যে, গুজব সৃষ্টিকারীদের উদ্দেশ্যে, আপনারা বিএনপি আগে আওয়ামী লীগকে রয়ের এজেন্ট বললেন, অ্যাকসেপ্টেড, ওরা ভারতে চলে গেছে, এটা আমরা সবাই জানি, কিন্তু বিএনপিরে বলছেন রয়ের এজেন্ট। আচ্ছা, তারপরে জামাত ইসলামেরও কিছু কিছু লোকজনকে বলছেন এরাও রয়ের এজেন্ট। আচ্ছা, তারপরে এনসিপির এরা রয়ের এজেন্ট। তাহলে বাংলাদেশে তো সবাই রয়ের এজেন্ট। জিনিসগুলা কি আমরা পরিশ্রম করে যে জিনিসগুলোকে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছি আমাদের যৌবন বয়সে, বা আমাদের যখন বয়স ছিল, এখন আমার বয়স 60, আমিও তার বেশি কাজ করতে পারবো না, বা যেই জিনিসগুলোকে আমরা তথ্য উপাত্ত হিসেবে দাঁড় করিয়ে দিয়ে গেছি, সেগুলোকে কিন্তু এরা খেলো করে দিচ্ছে, যা তা বলে। এখন এই সেনাবাহিনীর ব্যাপারটা বলেন, আমার কথা হচ্ছে যে আপনাদের যদি অভিযোগ থাকে পার্টিকুলারলি বলেন, আপনারা ডক্টর ইউনূসের কাছেই বলেন, আপনারা পত্রিকাতে এসে বলেন, প্রেস কনফারেন্স করে বলেন, কিন্তু সেটা ভদ্র ভাষায় আচরণ করতে হবে। কেন দেশটা শুধু আপনার না, আমাদেরও, সকলের। সবাই মান ইজ্জতের ভয়ে আপনারা অশালীন ভাষা ব্যবহার করেন, বাপ মা তুলে গালাগালি করেন, বউকে নিয়ে আপনারা ভিডিও বানান, এই জন্য হয়তো কেউ কিছু বলছে না, কিন্তু তার মানে এই না যে সাইলেন্ট মেজরিটি আপনার চুপ করে তারা মানে থাকবে। এই যে ধরেন আমি কালকে রাত্রে, গভীর রাত্রে এসছি আমেরিকা থেকে, আপনি বলছেন আমি এসছি, কেন এসছি? আমি দেখছি যে আমি খুব ক্লান্ত, আমি তারপর আসছি কেন, যে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশের প্রতিরক্ষা সাংবাদিকতাটা তৈরি করেছি আমার হাত দিয়ে 90-এর দশকে। এখন সেখানে আমি বললাম তো যে আওয়ামী লীগ আমলে এত নির্যাতনের পরে আমাকে হজে যেতে দেয়নি, প্লেন থেকে নামিয়েছে। আরে ভাই, তোমরা যারা এখন কথা বলছো তারা তো আমার সমানও নির্যাতিত হও নাই, আমি আমার সর্বস্ব হারিয়েছি, আমার মতো অনেক অফিসার নির্যাতিত হয়েছে, আমার মতো অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছে, বহু সাংবাদিক আপনার সংসার নষ্ট হয়ে গেছে, সংসার চালাতে পারেনি, বহু লোকজন চাকরি হারিয়েছে, তাদের মতো তার তোমরা এত কষ্ট করনি।
তোমরা এখন কোথাকার কোন ফান্নে গান হয়ে গেছো, যেটা উর্দু ভাষায় বলে, যে তোমরা এসে আমাদেরকে যাতা বলবা, এই লোকগুলাকে যাতা বলবা, সেনাবাহিনীকে যাতা বলবা। আমি তো আবারও বলছি যে ভদ্র ভাষায় কিছু থাকলে সেটার প্রতিবাদ করেন, সেটা তুলে ধরেন। কিন্তু এই যে তুই তোকারি করা, আপনার এই নূরের ঘটনাটা আপনি দেখেন, সেখানে ঘটনাটা ঘটার পর পর আমি লক্ষ্য করেছি, আমি তখন আমেরিকায়, মনে হয় ঘন্টা খানেকের মধ্যে ওই যে ওই লোক, ওই দলগুলা আপনার ফেসবুকের মধ্যে, ইউটিউবে এসে গেল, অমুক সেনা কর্মকর্তা এখানে নির্দেশনা দিয়েছেন, উনি সেনা প্রধানের বিশেষ কি বলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, এই লেফটেন্যান্ট কর্নেল এখানে এসছেন, এই ক্যাপ্টেন এখানে এসছেন, সব আর্মির বিরুদ্ধে গিয়ে পড়লো। আচ্ছা তখন কিন্তু নূর অজ্ঞান, সে আইসিইউতে আছে। আচ্ছা ওকে নাকি ভয় দেখিয়েছে আর্মি থেকে, তুমি এটা করবা না, ও তখন কিন্তু অজ্ঞান, ও কথা বললো কখন? আচ্ছা তারপরে কি আসলো, যে ওই যে লাল আপনার টি শার্ট পরা যে লোকটা, সে নাকি পুলিশের ছিল। তাহলে এবং ওখানে আরও ভিডিও আসলো কি, যে ওখানে পুলিশেরও কনস্টেবলরা বা ওরা এবং আর্মির এরা কিন্তু ওকে টেনে বের করে নিয়ে যাচ্ছিল, ওখান থেকে সরাচ্ছিল। আচ্ছা আপনারা তাহলে, আমার প্রশ্নটা, যে আপনারা তাহলে এই জিনিসগুলো ওই অকস্মাৎ করলেন কিভাবে, এই গুজবটা ছড়ালেন কিভাবে, যেগুলো আর্মির ওই অফিসাররাই করেছে? এরকম যদি আপনারা আপনার যদি খেয়াল থাকে, গত মার্চ মাসে এরকম করেছিল। এই যে আপনার একজন, এই যে এনসিপির ওই যে নাম হাসনাত, ও একটা কথা বলে দেওয়ার পরে তারপরে চতুর্দিক দিয়ে লাগলো। আপনি কয়দিন পর পর এরকম ভাবে টার্গেট করা হচ্ছে। এখন বলা হচ্ছে যে উনি এটা করেছে, সেটা করেছে, অমুক করেছে, তমুক করেছে, ফাইন, ওকে। তাহলে উনি তো 5ই আগস্ট আপনার নিরপেক্ষতা বজায় রেখেছে, সেটাও তোলেন, দেখেন। ওনারা এই অফিসারগুলো আপনি বলবেন আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত, আপনিও তো আওয়ামী লীগ আমলে বড় হয়েছেন, আপনার রিজিক এসেছে। এখন তো বেরোচ্ছে যে আপনারা আওয়ামী লীগ আমলে অনেকেই আবার নাকি গোপনভাবে অন্যান্য দলে ছিলেন, আপনারা তো ছিলেন, আমরা তো তখন কথা বলেছি, ওই লোকগুলো তো কথা বলেছে। আচ্ছা এখন মিলিটারি অফিসার তো কথা বলতে পারবে না ভাই, সে তো রাজনীতিবিদ না, তাকে তো ইয়ের মধ্যে থাকতে, আপনার নির্যাতিত হয়েছে। এখন তারা যখন একটুখানি নিজেদেরকে ঠিক করতে চাচ্ছে, যে ঠিক আছে, যে কামাল ভাই যেটা বললেন, যে এখন কিছুটা আস্তে আস্তেই হচ্ছে, আচ্ছা সময় দেন, আপনারা সহনশীল, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। এখন আমি যদি আরো বলি আপনাকে, দেখেন নূরের ঘটনা ঘটার 2 কি 3 দিন আগে, এই যে একজন এরকম ইনফ্লুয়েন্সার, যিনি এরকম অব্যাহতভাবে গুজব ছড়িয়ে আসছেন, কিছু হলেই বলছেন র আবিষ্কার করছেন। আরে এই ছেলে র কি জানে? ও আমি তো বললাম যে র কিভাবে কাজ করবো জানে? ওকে বললে বলা হবে যে রয়ের অর্গানোগ্রাম কি বলতে পারবে না। ইন্টেলিজেন্স কাকে বলেও বলে জানে না। সে তারা বিশাল বিশেষজ্ঞ হয়ে গেছে, তারা ডাক্তারের বিশেষজ্ঞ হয়ে গেছে, ডাক্তারি প্রকৌশল সমস্ত কিছুর বিশেষজ্ঞ হয়ে গেছে, তারা সাংবাদিকতা সবকিছু বোঝে, সবকিছু বেশি বোঝে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বুঝতেই পারেন মহামানব, কিন্তু সেই লোকই 2-3 দিন আগে কি লিখেছিল বিকাশ এই নূর সম্পর্কে, বিকাশ চান্দা নরেন্দ্র রায় অপেক্ষা করো, কামিং সুন। ওখানে আবার আরেকটা দলের আপনার একজন মন্তব্য করছেন, ভাই সালারে জয় বাংলা করে ছেড়ে দিতে হবে আগামী 24 ঘন্টা, শুধু 100 এখন যদি আমি বলি, আমি একজন সাংবাদিক হিসেবে বলি, এরকম আরো কয়েকজনের আছে, যে এদের বিরোধিতা করার জন্য ওইখান থেকে কিছু করা হয়েছে, তাকে ভুল বলা হবে? যে সেটাও চিন্তা করেন আমরা। প্রশ্নটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে কেন এটা ছাড়া হলো সেনাবাহিনীর বিরুদ্ধে? প্রত্যেকবার এটা করা হচ্ছে কেন? এখন সেনাবাহিনী আপনাকে কিছু করবে না, আপনি জানেন, তার কারণ তারা এখন ভিন্ন ফরম্যাটে গেছে। আর সেনা প্রশাসনের মধ্যে এখন যারা আছে আওয়ামী লীগ বলে নিয়োগপ্রাপ্ত, আপনি চাইলেই তাদেরকে বের করে দিতে পারবেন না। দেয়ার ইজ সামথিং, আপনাকে ধীরে সুস্থে এগুলো করতে হয়, বিভিন্ন ডিসিশন নিতে হয়, প্রমোশনের পলিসি আছে, আপনাকে এটা বুঝতে হবে। এখন বললেন যে ও প্রমোশন পেলে কেন? এখন তাহলে আমি যদি বলি আপনার অমুকে উপদেষ্টা হলো কিভাবে? এই যে আপনার ইফতেখারুজ্জামান সাহেবের কথা আমি নাম ধরে বলছি, এনারা কিভাবে আওয়ামী লীগ আমলে সুবিধাপ্রাপ্ত লোক এখন উপদেষ্টা হয়? তারপরে যে আরেকজন আছেন মজুমদার, উনি কিভাবে হয়? ওনারা কেন এই ডক্টর ইউনূসের উপদেষ্টা? এখন যদি আমি এগুলো বলি, কিন্তু আমার বলাটা উচিত না। আমি বলছি যে এনারা আছেন, তার কারণ ওনারা যোগ্য লোক, ওনাদেরকেও আমাদের কাজে লাগাতে হবে, ওনাদের কন্ট্রিবিউট করার যথেষ্ট ক্ষেত্র আছে এবং ওনারা করছেন গত 1 বছর থেকে। জিনিসটা দেখতে হবে সেভাবে। এখন যদি বলি যে পুলিশের ওই লোক তো আওয়ামী লীগ আমলে ছিলেন, তো সব পুলিশ বাহিনী উঠিয়ে দাও, একদিনের মধ্যে বানাতে পারবেন আপনি? এখন বলেন এই সাংবাদিকরা সবকিছু করেছে, আমরা 3 জনই সাংবাদিক। এখন বলেন তাহলে 3 জন সব সাংবাদিক সব সংবাদপত্র 1 বছরের জন্য বন্ধ করে দাও, তারপর নতুন সাংবাদিক নাও। 1 বছরে আপনি সাংবাদিক বানাতে পারবেন বাংলাদেশে? এখন হ্যাঁ, অনেক সাংবাদিক ভুল করছেন, অনেক সাংবাদিক দলবাজি করছেন, চাঁদাবাজি করছেন, ঠিক আছে, তাদের নাম সহ আপনি তুলে তাদেরকে ধরেন, তো জবাবদিহিতার আওতায় একটা সুযোগ এসেছে। আপনি না, কোনো ব্যক্তির জন্য তো আর গোষ্ঠীকে বা কমিউনিটির উপর আপনি দায় চাপাতে পারেন না। সাংবাদিকতার মধ্যে তো অনেক কিছু করেছেন, যেটা আপনিও জানেন। তাই বলি আমরা বাংলাদেশের সংবাদপত্র উঠিয়ে দেব, সংবাদ মাধ্যমকে গালাগালি করব? ঠিক একই যুক্তিটা প্রযোজ্য হচ্ছে সেনাবাহিনীর ক্ষেত্রে। এখানে ধৈর্য ধারণ করার ব্যাপার আছে। এখানে আমরা কিন্তু গত 5ই আগস্টের পরে কেউ ধৈর্য ধারণ করিনি, আমরা সবাই মাথা গরম অবস্থা।
আমাদের সবাই চতুর্দিকে যে যেদিকে পারছে সেটা করছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা জাতিকে, এই যে তরুণ প্রজন্মকে, এরা হয়তো আপনার আগস্ট বিপ্লব, জুলাই বিপ্লবের পরে একটা যে জিনিস চেয়েছিল হয়তো সেটা পায়নি। এখন এই ব্যর্থতার দায়টা কি শুধু সেনাবাহিনীর? ব্যর্থতার দায়টা তো আমাদেরও আছে, সবারই আছে। এখন সেটা আপনি পাবেন না সবকিছু, এবং সেই জন্য হয়তো তারা অস্থির হয়ে গেছে এবং তাদের অস্থিরতাটাকে কাজে লাগাচ্ছে একটা নির্দিষ্ট লোক। দেখবেন এই গ্রুপগুলো এক, এবং আবারও বলছি যে এদের সাথে কোনো যুক্তি তর্ক দিয়ে কথা বলা যায় না। আপনি যে কথা, আমার কথাটা হচ্ছে যে একটা সুযোগ এসছে আমাদেরকে ভদ্র ভাষায় একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করা, সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এরা এটাকে নষ্ট করে দিচ্ছে। আসবো আমি আবারও জনাব মোস্তফা কামাল, যে বিষয়টি আলাপ করছিলাম এর মধ্যে একটি বিষয় আছে, সেনাবাহিনীর যে ভূমিকার কথা বলছি সেটি তো কেবলমাত্র দেশের অভ্যন্তরে নয়, দেশের বাইরেও আমরা এক গৌরবোজ্জ্বল ভূমিকা দেখতে পাই সবসময় শান্তিরক্ষী মিশনে ভাবে। কিন্তু এই যে মানে ক্রমাগত যদি তাদের বিরুদ্ধে এ ধরনের বিতর্ক বা এ ধরনের, এখন তো গণমাধ্যমের বারবারন্ত রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা বারবারন্ত রয়েছে, সব কিছু মিলিয়ে সেই জায়গাতেও এক ধরনের নেতিবাচক প্রভাবের আশঙ্কা থাকে। যে আশঙ্কাটা থেকে যায়, আশঙ্কাটা থেকে যায় এই কারণে, আপনি যদি স্থানিকভাবে দেখেন আবার আন্তর্জাতিকভাবে দেখেন, স্মরণ করতে হয় যখন 8 তারিখে আমাদের এই সরকার শপথ নিয়েছে, ঠিক তার 5-7 দিনের মধ্যেই একটা বন্যা এসেছে বৃহত্তর নোয়াখালী, চট্টগ্রাম সহ 19-20টা উপজেলায়। ওই সময় আপনি মনে করে দেখেন, ত্রাণ কাজ করতে পুলিশও গেছে সেখানে, সেনাবাহিনীও গেছে সেখানে। কোথাও কোথাও মানুষ পুলিশের হাত থেকে ত্রাণ নেয়নি, কারণ পুলিশের প্রতি মানুষের এতই ঘৃণা যে তাদের কাছ থেকে ত্রাণও নেবে না। আপনি ক্ষোভটা দেখেন। আবার সেনাবাহিনীকে লুপে নিচ্ছে, সেনাবাহিনী যা দিচ্ছে তাই নিচ্ছে, অর্থাৎ ওই যে আস্থার একটা বিষয় আছে, প্রত্যাশার একটা বিষয় আছে। তো আস্থায় যখন তারা একটা প্রতীক হয়ে এসেছে, এটা ছিল আমাদের জন্য একটা সুযোগ, কিন্তু আমরা এই সুযোগকে সদ্ব্যবহার না করে অসদ্ব্যবহার করছি। আমাদের সেনাবাহিনীর যে সদস্যরা দেশের বাইরে অর্থাৎ শান্তি মিশনে কাজ করছেন আফ্রিকার বিভিন্ন দেশে, তারা যে শুধু ওখানে সন্ত্রাস দমন করছেন বা শান্তি শৃঙ্খলা আনছেন তা কিন্তু নয়। কোথাও কোথাও তারা শিক্ষকতাও করছেন, বাংলা শেখাচ্ছেন, কৃষিকাজ শেখাচ্ছেন, যারা অনগ্রসর। স্বাস্থ্যসেবা দেওয়া, স্বাস্থ্যসেবা তো দিচ্ছেনই, রাস্তাঘাট করে দিচ্ছেন। আবার বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যান, সেখানেও কিন্তু সেনাবাহিনীর এই ধরনের একটা আস্থার জায়গা আছে। আমরা খেয়াল করি যখন এই ধরনের একটা অ্যাচিভমেন্ট সামনে আসে, তবে একটা সম্ভাবনা তৈরি হয়, তখন সেনাবাহিনীকে একটু খোঁচা দেয়া, একটু আক্রমণ করা, একটা বিভ্রান্তি তৈরি করা। তাদের প্রাপ্তিটা যে খুব বিশাল তা কিন্তু নয়। গত অন্তত 1 বছর যদি আমরা দেখি, অর্থাৎ ছোট্টখাট্ট দিয়ে একটা কন্টেন্ট তৈরি করা। আমরা যে আজকে আলোচনা করছি, আপনি নির্ঘাত থাকতে পারেন, আমার বিরুদ্ধে হয়তো কম হবে কারণ আমি এই বিষয়ে বুঝি কম, জানি কম। রুশদ ভাই অনেক কথা বলে ফেলেছেন, এগুলো নিয়েও কেটে কেটে নিয়ে কয়েকটা কিন্তু করে ফেলা হবে। আর সেই সাথে ওই যে রয়ের ট্যাগ দেয়া অথবা একটা সিল দেয়া, এই সিল কিন্তু আমরা গত 15-16 বছর টানা দেখেছি। যার তার নাম হচ্ছে শিবির, আইএসআই, যার তার নাম হচ্ছে রাজাকার। কিন্তু গত কিছুদিন থেকে আমরা দেখছি যে রয়ের এজেন্ট বানানো আর কথায় কথায় ফ্যাসিস্ট বানানো, এগুলোর জের কিন্তু ভালো হয় না। এই রোগটা বড় বাজে রোগ। এই রোগে ধরলে কাউকে আর ছাড়ে না যে সেটা কিন্তু আমরা 5 আগস্টে দেখেছি। এই জায়গার থেকে আমাদের মধ্যে সতর্ক হওয়ার খুব জরুরি। এখানে আলোচনা হতে পারত বরং যে সেনাবাহিনী যে ম্যাজিস্ট্রেসি আছে সেটাকে আরও কিভাবে কার্যকর করা যায়। বিশেষ করে আমাদের অনেকগুলো কলকারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে, অনেক জায়গায় অনেক বেকার হয়ে গেছে। এমনিতে দেশে প্রচুর বেকার, তার সাথে আরও যোগ হয়েছে নতুন বেকার। তো নতুন বেকার আর পুরানো বেকার মিলে যে ওরা কি করছে এ সংক্রান্ত কিন্তু তথ্য আমাদের কাছে কম। কিন্তু 2-4টা ঘটনায় দেখা যায় আলামতটা খারাপ, তার অন্তত আজে বাজে কাজে জড়াচ্ছে। তার উপর সামনে নির্বাচন, তখন পর্যন্ত তারা কোন কাজে যাবে, এটা উদ্বেগের বিষয়। সেনাবাহিনীর কতগুলো অপারেশন আমরা দেখেছি ছোট্টখাট্ট, নারায়ণগঞ্জে দেখেছি, রূপগঞ্জ এলাকায় মাদক ধরা, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় দেখেছি। কিন্তু আমরা খেয়াল করি ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও আরও যেটা করার ছিল সেনাবাহিনী ওই অংশগুলোতে খুব একটা যাচ্ছে না। তারা যথারীতি পুলিশের হাতে দিয়ে দিচ্ছে অপরাধীকে। পুলিশ আবার, যেটা আমাদের এখানে প্রথাগত বিষয়, যথারীতি আদালতে নিচ্ছে, 1-2 দিন পরে সে ছাড়া পেয়ে যাচ্ছে। এতে করে আমরা দেখেন পুলিশের দিকেও যাচ্ছি না, আদালতের দিকেও যাচ্ছি না, চলে যাচ্ছে আবার সেনাবাহিনীর কাছে, যে সেনাবাহিনী কাজটা করলো কি। সেনাবাহিনী প্রথমত প্রথাগত কাজটাই করেছে, পুলিশের কাছে দিয়েছে। এই জায়গায় তো আমরা আলোচনা করতে পারি
যে তাদের এই ম্যাজিস্ট্রেসিকে আরো কতটুকু কার্যকর করা যায়। একটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা প্রয়োগকারী। রক্ষাকারী আর প্রয়োগকারীর মধ্যে বোধহয় একটু তফাৎ আছে, আইনগত তফাৎ। তো এই তফাৎটা বোধহয় এবার আমরা একটু পরিষ্কার করতে পারি, অর্থাৎ মোট কথা সেনাবাহিনীকে আরেকটু কার্যকর করতে পারি, বিশেষত তাদের ওই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাকে। অনেকেই কিন্তু অপেক্ষমান এই জন্য, আমাদের ব্যবসায়ীরা যারা আছেন অনেকেই মিল ফ্যাক্টরি ঠিকভাবে চালাতে এবং অনেকে এই কথাও বলছেন যে 1/11-এর সময় যেরকম সক্রিয় দেখা গেছে এবং পরিস্থিতির উন্নতি যেভাবে হয়েছে, অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের ভেতরে অন্তত একটা বোধ তৈরি হয়েছে যে সেনাবাহিনী আছে মাঠে, আছে। এখন যেন সেই বোধটাই, জি বোধটা আছে, আকাঙ্ক্ষাও আছে, কিন্তু তারা একটা ঘাটতি দেখছে। এই ঘাটতিটা কেন, এটা কিন্তু একটা আলোচনার বিষয়। সেটি আলোচনা হতে এই আলোচনা যদি বেশি করে হয় আমরা উপকৃত হব। জি। সেনাবাহিনীর ওই ম্যাজিস্ট্রেসিটা একেবারে জনকল্যাণে লাগবে। এরপরে তো নির্বাচনের বিষয়ে তাদের সম্পৃক্ততার একটা আসবো। আমি আবার একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আবু রুশদ, আমরা যে আলাপ করছিলাম, সার্বিকভাবে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় যে আলাপটি সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং সেখানে যেটি অনুষ্ঠানের শুরুর দিকে বলছিলেন জনাব মোস্তফা কামাল, যে নির্বাচনে সেনাবাহিনীর যে ভূমিকার কথা বলা হয়, আরপিও সংশোধনে আরও সেটি বেগবান বা সক্রিয় করার একটা চিন্তাভাবনা হয়েছে, অলরেডি হয়তো কাগজে কলমে সেটি হয়েও গেছে। এবং জনগণেরও তো একটা প্রত্যাশা সবসময়ই থাকে। সেই জায়গাতে এ ধরনের বিতর্ক আসলে কতটা প্রভাব ফেলে সেটি একটি বিষয়, এবং আলটিমেটলি যে নির্বাচনটাকেও বিলম্বিত করা বা বাধাগ্রস্ত করা সেটিও একটি উদ্দেশ্য কিনা কেউ কেউ বলে। মূল উদ্দেশ্য হচ্ছে, এর আগেও আপনার একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম কয়েক মাস আগে, যে যারা এগুলা করছে তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটাকে বিলম্বিত করা বা বানচাল করা। তাদের একটা খায়েশ আছে এবং ইউটোপিয়ান চিন্তা আছে যে এই নির্বাচনটা হলে তো বিএনপি ক্ষমতায় চলে আসতে পারে, তো সুতরাং যত দীর্ঘ করা যায়, বিএনপিকে ডিফেম করা যায় আপনার এদেরকে, এবং বিএনপির দোষ আছে, চাঁদাবাজি করছে, জায়গা জমি দখল করছে, এগুলো তো আছেই আর কি। তো এদেরকে যত বেশি করা যাবে তাহলে তাদের দ্বারটা একটু খুলে যাবে, পথটা খুলে যাবে, তাদের একটু সময় পাওয়া যাবে। এবং তারা বিভিন্ন জায়গায়, প্রশাসনের বড় বড় জায়গায়, বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসিয়ে ফেলছে বিভিন্নভাবে, আস্তে আস্তে বসাচ্ছে, এবং এই সরকার সেদিকে ভালোভাবেই তাদেরকে সমর্থন দিচ্ছে। আমার কথা হচ্ছে তারা করতেই পারে, এটা করে তাদের কৌশলের ব্যাপার, এটা রাজনৈতিক কৌশলের ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সেই একই গোষ্ঠী যখন আপনার এই যে অব্যাহতভাবে এই অস্থিরতার সৃষ্টিটা এবং সেনাবাহিনীকে টার্গেট করা, এটা টার্গেট করাটার উদ্দেশ্য যেটা ভাই বলে দিয়েছেন আগেই, যে এটা টার্গেট করলে লাভ টাকার একটা তো অন্য দেশের লাভ আছে, সেই দেশের লাভ তো আছে, সেটা আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে লাভটাকে, যে নির্বাচনের কথাটা আপনি বললেন, যে আমাদের সেনাবাহিনী এদেরকে যদি এত বিতর্কিত করে দেওয়া যায় যে এরা তো সব ভারতের দালাল, যেটা বলছে আর কি, তাহলে কি এদেরকে এরা নির্বাচনে ডিউটি করলে, এখন নির্বাচনে ডিউটি করে ওনারা বসে আছেন যে যদি নির্বাচনটা তাও হয়, আমরা যদি 20টার জায়গায় 50টা আনতে পারি, চিল্লাচিল্লি করে এরকম করে যে না এখানে সেনাবাহিনীকে বিতর্কিত করা যদি আগে দেওয়া যায়, তাহলে সেনাবাহিনী ধরেন দায়িত্ব পালন করলো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলো, যেটা 2001-এর নির্বাচনে ছিল। 2008-এর নির্বাচনে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী ছিল না। আমি অনেক অফিসারের কাছ থেকে সে সময় যারা দায়িত্ব পালন করেছে তাদের কাছ থেকে শুনেছি যে কিভাবে কারচুপি হয়েছে। অনেক অফিসার আমাকে বলেছে যে ওইখানে কি কৌশলটা করেছে। এখন ধরেন সেনাবাহিনী যদি অ্যাক্টিভ থাকে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে, তাহলে কিন্তু এই কারচুপিটা হবে না ওরকম। কিন্তু এই গ্রুপটা চাচ্ছে যে কারচুপি তাদের পক্ষে যেন হয়। আচ্ছা, তো কারচুপিটা তাদের পক্ষে হওয়ার জন্য আরেকজনকে ডিফেম করতে হবে। এখন ভাইরে, আমার কথাটা হচ্ছে, এত বড় একটা আন্দোলন করলেন, এতগুলা বাচ্চা কাচ্চা মরে গেল, শহীদ হলো, তাতে এতগুলো লোক, এই যে 400 কতজন বাচ্চার চোখ নষ্ট হয়ে গেছে, আপনাদের কি এগুলা খেয়াল পড়ে না? এত সহজে ক্ষমতায় আসার চিন্তা কেন করেন? আপনি তুরস্কের এরদোগানের দিকে তাকান। এরদোগান কত বছর কষ্ট করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করেছেন, জেলে গেছেন, তারপরে নাই বেচারা আপনার দেশের দায়িত্ব নিয়েছেন। আজকে উনি তুরস্ককে কোথায় নিয়ে গেছেন সবাই জানেন। আপনি আনোয়ার ইব্রাহিমের কথা ধরেন, যাদের পন্থী এদেরকেই আমি বলি, আনোয়ার ইব্রাহিম জেলে গেছেন, কত প্রতিহিংসা সহ্য করেছেন। উনি কি কখনো মালয়েশিয়ার বিরুদ্ধে বা উনি কোনো অস্থিরতা সৃষ্টি করেছেন? করেন তো নাই। আজকে উনি আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার মতো একটা দেশ চালাচ্ছেন। হ্যাভ প্যাশেন্স, ধৈর্য ধারণ করেন, সুস্থ রাজনীতির মধ্যে আসেন। এই যে ধরেন ঢাকার বিশ্ববিদ্যালয়ের কোন এক ছাত্রীকে তারা কি প্রকাশ্যে আপনার পোস্ট দিয়ে গণধর্ষণের হুমকি দিচ্ছেন, এগুলো কি সাজে করা? তাহলে এখন যদি বলি যে আপনাদের লোকজন এরকম পোস্ট দিচ্ছে গণধর্ষণের, তাহলে আপনাদের পুরো দলটাই একটা ক্রিমিনাল দল এবং আপনাদের নিষিদ্ধ করা দরকার। আমি তো তা বলবো না, এটা বলাটা ঠিকও না,
একজন দোষ করতে পারে, 10 জন করতে পারে। বিএনপি বহিষ্কার করছে, জামাত ইসলামী অনেককে বহিষ্কার করছে, এরকম যে পোস্ট দিচ্ছে তাকেও বহিষ্কার করেন, সুস্থ রাস্তায় ফেরত আসেন। এখন আসেন যে জিনিসটা বেশি দরকার ছিল সেটা উনি বলে দিয়েছেন। আমাদের সমালোচনা করার দরকার ছিল সেনাবাহিনীর ওই জায়গায়, যে তোমরা গত 15 বছরে যে ভুলগুলা করেছো সেই ভুলগুলা রিপিট করতে পারবা না। এটার একটা মানে নীতি নির্ধারণী জিনিস তৈরি করো। ওকে, প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর ইউনূস বলছেন না, তোমরা নিজেরাই তৈরি করো। আচ্ছা, তারপরে আসেন যে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে কথাটা আসছে, যে তারা খুব সফট বা মানে কাজ করছে না বললেই চলে। আমি নিজেও এটা ঢাকাতে দেখেছি বা অন্যান্য জায়গায় দেখেছি। আমার কথাটা হচ্ছে এই জায়গাগুলোতে জনগণের প্রশ্ন তোলা দরকার, যে এই জায়গাটা কে করতে দিচ্ছে না সেনাবাহিনীকে। এটা কি সেনা প্রশাসন নাকি মানে আপনার সরকার? এবং সরকারের নির্দেশনায় সেনা প্রশাসন চলে। এখন আমি যতটুকু জানতে পেরেছি যে সরকারই তাদেরকে বলেছেন সফট যাও। আচ্ছা, এখন আমি আবারও বলবো, আমাদের মানুষ কি চায় যে সেনাবাহিনী কঠিন হোক? যে ধরেন মানুষের চুল কেটে দিল, আগে যখন এরশাদের মার্শালের সময় বা আগের মার্শালে মানুষের বড় চুল দেখলে চুল কেটে দিত, মেয়েদের পেট দেখা গেলে আপনারা কি তা চান? আপনারা কি চান যে ব্রাকে আপনার ছেলেটা পরে বা মেয়েটা পরে, সে যে মানে আসছে জিন্সের প্যান্ট পরে কানের মধ্যে একটা এয়ারবাড নিয়ে আসছে, তাকে সেনাবাহিনী ধরে পিটাক? আপনারা কি চান যে আপনাদের কোনো মেয়ে এরকম রাস্তা দিয়ে যাচ্ছে, মানে সে হয়তো হাত ধরে যাচ্ছে কোনো ছেলের, তাকে তুলে নিয়ে যে গিয়ে পেটের মধ্যে মুখের মধ্যে কালি মেখে দেখ? এই যুগে আপনারা 21 শতকে সেগুলো চান? সেটা তো আমরা চাই না। তাহলে কি করতে হবে? আমাদের হয়তো চাচ্ছে, সরকারও হয়তো এটা চাচ্ছে যে সেনাবাহিনী সফটলি যাক, কিন্তু সফটলি যাওয়ার একটা নির্দিষ্ট মানে একটা মানে সীমা আছে। তাকে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সুনির্দিষ্ট কতগুলো নিরাপত্তা ইস্যু মানে আপনার ঠিক করার জন্যই দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন করার দরকার ছিল এই জিনিসগুলো নিয়ে। আমাদের প্রশ্ন করার দরকার ছিল যে আমাদের যে অফিসাররা, যে সৈনিকরা বা যেই ইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে কত দ্রুত আমরা পুনর্বাসন করতে পেরেছি, ক্ষতিপূরণ দিতে পেরেছি। আমি নিজে কিন্তু এটার জন্য আবেদন করিনি বলার পরেও, আমাদের যে অফিসারগুলো করেছেন তাদের এখনো সুরাহা হয়নি। আচ্ছা, বেশিরভাগের হয়নি। কেন হয়নি? সরকার কেন এখনো ফাইলটা ছাড়ছে না? এই ফাইল কিন্তু আজ থেকে 5 মাসের উপরে, 5.5 মাস মনে হয়ে যাচ্ছে সরকারের কাছে আছে। কেন ছাড়া হচ্ছে না? কেন টাকাটা বরাদ্দ করা হচ্ছে না 180 কোটি টাকার মতো, যেটা সেনা প্রশাসন চেয়েছে? কেন দেওয়া হচ্ছে না? আমাদের দরকার ছিল এইগুলাকে তুলে ধরা। আমাদের দরকার ছিল যে আওয়ামী লীগ আমলে আমাদের এই ট্যাঙ্কের এই গোলাবারুদ আনা হয়নি, কামানের গোলাবারুদ আনা হয়নি, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক ছিল না, এগুলো কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এগুলোর তদন্ত হওয়া দরকার ছিল এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নেওয়া দরকার ছিল। কিন্তু আপনি খোঁজ নেন, এগুলোর দিকে কারো খেয়াল নেই, যেগুলো বেসিক দরকার। আমাদের দরকার ছিল যে পুলিশ বাহিনীতে এতগুলো পুলিশ পালিয়ে গেছে বা নাই, বা তারা এরকম মানে ওই সময় নৈরাজ্যের অংশ ছিল, ভালো কথা। তা পুলিশকে রিফর্ম করার জন্য জেনারেল জিয়াউর রহমান কি করেছিলেন? দ্রুত পুলিশ বাড়ানোর জন্য, এপিবিএন তৈরি করার জন্য। আপনার যদি খেয়াল থাকে, পুলিশে অনেক সামরিক অফিসারকে তখন নিয়োগ দেওয়া হয়েছিল। এই যে শহীদুল হক সাহেব পুলিশের ছিলেন, আরও ছিলেন, সালাম সাহেব ছিলেন, এরকম পুলিশের রিটায়ার্ড অফিসারদেরকে, আর্মির রিটায়ার্ড অফিসারদেরকে পুলিশে দেওয়া হয়েছিল। তা এখনও তো আমাদের আর্মির অনেক রিটায়ার্ড অফিসার ছিল, তারপরে পুলিশেরও অনেক রিটায়ার্ড অফিসার ছিল যাদেরকে অন্যায্যভাবে আওয়ামী লীগ সরকার বের করে দিয়েছে। তারা কিন্তু কর্মক্ষম। দ্রুত এনে আমাদের পুলিশের কনস্টেবল ট্রেনিং দিতে কয় মাস লাগে? 2-3 মাস। আমরা তো এতদিনে 15-20 হাজার 30 হাজার পুলিশ আমরা দাঁড় করিয়ে দিতে পারতাম। সরকার কি সেটা করেছে? আমাদের উচিত ছিল এই জায়গাগুলোতে হিট করা। আমরা হিট না করে করছি কি, যে এই যে আপনি এই কোটটা কোথা থেকে পেলেন, লাল টাইটা কেন পরেছেন, এটা কোথা থেকে আসলো, আপনার স্ত্রী কি করে, আপনার মা কি করে, উনি কি করে, এগুলো নিয়ে আপনি আরম্ভ করছেন, এবং মানহানিকর একটা বিষয় নিয়ে। এই অস্থিরতাটার আসলে সবচেয়ে বড় ক্ষতি করছে, এবং এটা পরবর্তী নির্বাচনে একটা প্রভাব পড়বে কি আপনি যতই বলেন না কেন। আমি একটা ডাটা আপনাকে দিই। বাংলাদেশে 8 কোটির উপরে আপনার মানুষ মানে অ্যাক্টিভলি ফেসবুক ব্যবহার করে, অ্যাক্টিভলি মানে প্রতিদিন ব্যবহার করে। এর মধ্যে 4.5 কোটি হচ্ছে তরুণ যুবক। আচ্ছা, পৃথিবীর কোনো দেশের তরুণ যুবকদের মধ্যে এই ঘনত্বের ডেন্সিটির কোনো দেশের তরুণ যুবকরা এত ফেসবুক ইউজ করে না। কেন ভাই? লেখাপড়া করতে করতে জীবন বেরিয়ে যায়, কাজ করতে করতে আপনার জীবন বেরিয়ে যায়, তারপরে এসে তার আর এনার্জি থাকে না। সে হয় তার মানে বউর কাছে যায়, আর না হলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, না হলে গিয়ে পাবে বসে থাকে কোনো মতে নিজের মাথা ঠান্ডা করার জন্য। এখানে কি হচ্ছে? আমাদের একটা বিশাল বেকার শ্রেণী আছে। আমাদের শিক্ষা ব্যবস্থাও মাশাআল্লাহ ওই রকম। আপনার মানে তারপরে আপনার আরেক ধরনের আছে যে মানে ফুর্তি করে থাকতে পছন্দ করে, আড্ডা মারতে পছন্দ করে, সারাক্ষণ রাজনীতি আর সারাক্ষণ এটা সেটা নিয়ে, মানে তারা একদম পুরো মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাদের, মানে ইনটক্সিকেটেড হয়ে গেছে। এর মধ্যে এখন এরা যখন বসে থাকে, এরা কিন্তু আপনার পূর্ণভাবে একটা বিষয়ে বিশেষজ্ঞ না। তাদেরকে ওই জায়গার থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস পাঞ্চ করা হয়।
এই যে দেখো উনি এটা করতেছে, ওই যে দেখো ওইটা করতেছে, ওই ডাক্তারদেরকে সব ঢুকানো দরকার, সব টেস্ট দেয়, এই ডাক্তার সব ধ্বংস করে দেওয়া দরকার, মানে সবকিছু এরকম, মানে এক একটা জিনিস, আমি একটা কথার কথা বললাম, দেওয়া হচ্ছে। এই ছেলেপেলেগুলো তো ওইগুলো নিয়ে ব্যস্ত থাকতেছে সারাদিন। আবার এখন ফেসবুকে মনিটাইজেশন শুরু হয়েছে, আমারও মনিটাইজেশন আছে, বাট হয়তো আমরা সেগুলোকে মিসইউজ করি না। এখন এরা তো একটা ইনটক্সিকেশনের মধ্যে পড়ে গেছে। এই যে আরেকটা বললেন যে গার্মেন্টস বা অন্যান্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, আজকেও মানে আপনার নীলফামারীতে গন্ডগোল হয়েছে। আমাদের নজর দেওয়া দরকার ছিল এগুলার দিকে, যেতে বেকার সংখ্যা বাড়বে, এই ছেলেপেলেগুলা পরে কি করবে আমরা জানি না, তাদের সংসার চলবে কিভাবে আমরা জানি না, সেগুলা না করে এখন আমরা আরো বেশি এদেরকে নিয়ে যাচ্ছি ওদিকে। এখন কেউ যদি কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে এই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করলে আমার লাভ, সেনাবাহিনীকে বিতর্কিত করলে আমার ওইখানে মানে কারচুপি করতে সুবিধা হবে বা অন্য কিছু করতে সুবিধা হবে, তাহলে আমার বলার কিছু নাই। তারা এটা করুক, নিজেরা নিজেদের ধ্বংসের দিকে যদি যায় সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি আবারও দুইটা উদাহরণ দিয়ে রাখি, তুরস্কের এবং মালয়েশিয়ার উদাহরণ। এই দুটো উদাহরণ তাদের খেয়াল মাথায় রাখা দরকার। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। যে বিষয়টি নিয়ে শেষ আলোচনা করছিলাম, যে নির্বাচনকে বিলম্বিত করা কিংবা বাধাগ্রস্ত করার যে হীন চেষ্টা, সেটিও কি এর সাথে সংশ্লিষ্ট কিনা যদি বিতর্কিত করা হয়? কিছুটা সংশ্লিষ্ট, মোটা দাগে আমরা সেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে গত 2-3 দিনের আলামতে যেসব বক্তব্যগুলো আসছে, বয়ানগুলো আসছে, এগুলো আমাকে একটু উদ্বিগ্ন করছে ব্যক্তিগতভাবে ও গণমাধ্যমের কর্মী হিসেবেও। প্রধান উপদেষ্টার একটা মন্তব্য দেখেন, আকস্মিক কিন্তু মন্তব্যটা সতর্কতামূলক, যে কেউ যদি শব্দটা আছে, নির্বাচনের বিকল্প কিছু ভেবে থাকেন তাহলে দেশ বিপদে পড়বে। তো এই সময়ে নির্বাচনের বিকল্প কথাটা আসলো কেন? নিশ্চয়ই কিছু তথ্য ওনার কাছে আছে, এটা আমাদেরকে উদ্বিগ্ন করছে। শুধু এবার নয়, বিভিন্ন সময় আমরা দেখেছি যখন কোনো একটা অঘটন ঘটে, দুর্ঘটনা হোক, মানবসৃষ্ট বিপর্যয় হোক আর প্রাকৃতিক হোক, সেনাবাহিনীর একটা ডিমান্ড আসে, নির্বাচনের সময়ও আসে যে সেনাবাহিনীর অধীনে নির্বাচন। কিন্তু আমরা আগে যেটা খেয়াল করেছি, যখন অপোজিশনে থাকে তখন ওই দাবিটা একটু বেশি করে, যখন ওই পজিশনে আসে তখন আবার এটা নিয়ে কথা পরিষ্কার করে না। এবার তো আমাদের একটা মহা সুযোগ, যারা ক্ষমতায় আছেন তারা আগামী নির্বাচন করবেন না কেউই, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য যে উপদেষ্টারা আছেন তাদের মধ্যে কেউ আগামী নির্বাচনে প্রার্থীও হবেন না। তো এই সুযোগটুকু কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। উপদেষ্টা অবশ্য হতে পারেন পর্যায়ে আছেন, তাদের বড় কোনো দল নেই, অর্থাৎ তারা শাসক দল। যারা আমরা শাসক দল একটা শব্দ ব্যবহার করি, তাদেরকে শাসক বলা যায়, ঠিক দল বলা যায় না। এরকম একটা সুযোগ আমরা নিচ্ছি না। আবার আমাদের যে একটা স্বভাব অথবা বৈশিষ্ট্য, দুষ্টামিগুলো বা ভেজালগুলো কিন্তু হাতে গোনা 2-4 জন লোকে তৈরি করছেন। যেমন দুটা ঘটনা এখানে উল্লেখ করি। আমাদের যখন মেজর সিনহা হত্যাকাণ্ড হলো, ওইদিকে কার নাম আসলো? ওসি প্রদীপ, একজন হিন্দু একজন মুসলমান। হিন্দু আর মুসলিম সংঘর্ষ কিন্তু আমরা এটা রচনা করিনি, অথবা কেউ বলেও নি যে পুলিশের হাতে সেনা সদস্য নিহত হয়েছে, আমরা ওই ন্যারেটিভেও যাইনি। এতে করে আমাদের একটা স্বভাব বৈশিষ্ট্য যে ভালো, এই প্রমাণ তো আছে। বা এরপরে আরেকটা ঘটনা দেখেন আপনি, অ্যাডভোকেট আলিফ হত্যা, চাঞ্চল্যকর হত্যা চট্টগ্রামে, ওটাতে আসামি হচ্ছে চিন্ময়, আইনের বিষয়। কিন্তু আমরা আজ পর্যন্ত ওই ন্যারেটিভ করিনি যে হিন্দুর হাতে মুসলিম নিহত হয়েছে। অর্থাৎ আদতে স্বভাবে বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসলে ভালো দিক অনেক আছে, কিন্তু এই মন্দ দিকগুলো ঘটাচ্ছে হাতে গোনা কিছু লোক। তো ওই ক্ষেত্রে ভূমিকা রাখার একটা বিশাল দায়িত্ব বলেন আর সক্ষমতা বলেন, সেটা আছে রাজনৈতিক নেতাদের। রাজনৈতিক নেতাদেরকে আমরা সমালোচনা করি, তাদেরকে সমালোচনা করার এছাড়া বিকল্প খুব জায়গাও আমাদের কম সমালোচনা করার। তারা আবার সমালোচনার হজম করেন, সহ্য করার একটা অভ্যাস আছে, কিন্তু তারা একটা ভূমিকা রাখতে পারেন এবার এই সময়টাতে। যে নির্বাচনে এবার কে ক্ষমতায় আসবে সেটা অত্যন্ত পরিষ্কার, নির্বাচন হয় ক্ষমতায় কে আসবে সেটা নির্ণয় করার জন্য, কিন্তু এবার নির্বাচনে ক্ষমতায় বিরোধী দলে কে থাকবে ওইটা মনে হয় জানা খুব জরুরি হয়ে গেছে। এরকম একটা অবস্থার মধ্যে যে নির্বাচনকে বিলম্বিত করা এটা আমাদেরকে বাজে বার্তা দিচ্ছে। আবার ওই ক্ষেত্রে লুকানোর কোনো অবস্থা নেই। জামাতে ইসলামের কথা আসে, তারা নির্বাচনে এটা লাগবে তো ওটা লাগবে, এটা না হলে হবে না, এই কথাগুলো বলছে। কিন্তু সাংঘর্ষিক অবস্থা দেখেন, নির্বাচনী প্রস্তুতির প্রশ্নে 300টা আসনেই কিন্তু প্রার্থী ঘোষণা দিয়ে দিয়েছে। সবার আগে চ্যাম্পিয়ন হয়েছে জামাত, 300 আসনে তাদের নাম দাম ঘোষণা হয়েছে, কিন্তু পিআর না হলে ওনারা আসবেন না নির্বাচনে। কিন্তু নির্বাচনে তারা এসে গেছেন। এনসিপির বিষয়টাও তারা দেখেন, তাদের সাথে জামাতের একটা রাখি বন্ধন হয়ে গেছে এরই মধ্যে।
এটাও আর লুকানোর বিষয় নয়। তারাও নির্বাচনের আগে যে একটা বাহানা ধরা, বা প্রচলিত বাংলায় আমাদের এলাকায় বলে বায়না ধরা, তো আমরা একটা সময় কিছুদিন আয়নাগরের যন্ত্রণায় ছিলাম। এখন যদি আমরা বায়নাগরে ঢুকতে থাকি একের পর এক, এটা আমাদের সবাইকে কিন্তু বিপদে ফেলবে। তার চেয়ে বড় বিপদে ফেলবে আমাদের যাদের প্রতি আমাদের আদর, মায়া, স্নেহ, বিরক্ত হই নানান কাণ্ড কীর্তিতে তাদের, আমাদের এই শিক্ষার্থীরা। 5 আগস্টে যদি ওই সাফল্য না আসতো, মৃত্যু ছাড়া তাদের বিকল্প কোনো পথ ছিল না। এখন তর্ক করছে, মাঝে মধ্যে বেয়াদবিও করছে, আজে বাজে মন্তব্য করছে, এই সময় পর্যন্ত হয়তো তাদের হায়াতও থাকতো না। একইভাবে সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন 5 আগস্ট, তার ওই ভূমিকা যদি কার্যকর না হতো, সামান্য কিছু এদিক সেদিক হতো, তিনিও সম্ভবত এই মুহূর্তে কোথায় থাকতেন, জীবিত থাকতেন না মৃত থাকতেন, একটা প্রশ্ন। তো এরকম একটা অবস্থায় প্রত্যেকে যার যার জায়গা থেকে একটা নিয়মতান্ত্রিকতায় আসার জন্য সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান। উদাহরণ হিসাবে আমি একটু বলি আপনাকে, সেনাবাহিনী খুব বল প্রয়োগও করতে হয় না, কঠোরও হতে হয় না। যখন নিয়ম শৃঙ্খলা তারা তৈরি করে আমরা অভ্যস্ত হয়ে যাই কিন্তু অল্প সময়ের মধ্যে, কিন্তু আবার একটুতেই সরে যাই। আপনার যেই বাসগুলো গুলিস্তান অথবা মতিঝিল থেকে মিরপুর 13-14-তে যায়, অর্থাৎ জাহাঙ্গীর গেট ক্রস করে যায়, রুশদ ভাই জানি না খেয়াল করেন কিনা, পাবলিক বাসে আপনি চড়েন কিনা, এই বাসগুলো গুলিস্তান থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত পাশে যেই গাড়িটা থাকে, অর্থাৎ মাইক্রো থাকলে ওটাকে বলে প্লাস্টিক, ওস্তাদ বামে প্লাস্টিক মেরে দেন, তো ওরা বলে মাইরা দেন। আর যদি এর চেয়ে ছোটো গাড়ি থাকে, অর্থাৎ প্রাইভেট কার থাকে, বলে যে একটু কটকটি আছে ডানে, হালকা দিয়ে দেন, অর্থাৎ একটা ঘষা দিয়ে দেন। যেই মাত্র সে জাহাঙ্গীর গেট পার হয়, এরপর থেকে সে আর প্লাস্টিক কটকটি দেখে না। জাহাঙ্গীর গেটের পরে কি এমন যে তাদেরকে খুব শাস্তি দেওয়া হয়? তা না কিন্তু, বা মারা হয়, বকা হয়, কিচ্ছু না। এটা হচ্ছে পদ্ধতি, নিয়ম, বিশ্বাস যে জাহাঙ্গীর গেটের পরে আর এগুলো করা যায় না। অর্থাৎ এটা ভয়ে যতটা ভয়, তার চেয়ে বেশি হচ্ছে চর্চা, এটা নিয়ম প্রতিষ্ঠা। আমার তো মনে হয় এই ধরনের সুযোগ সবসময় আসে না। সেনাবাহিনীকে কাজে লাগেন নিয়মতান্ত্রিকতার যে একটা চর্চা, সেটাও বোধহয় এই সময় কাজে লাগতে পারে, কিন্তু আমরা সেদিকে খুব একটা যাচ্ছি না। ওই অ্যাটেনশনটুকু আমরা দিচ্ছি কিভাবে একটু খোঁচা দেওয়া যাবে, একটা হাইপ তোলা যাবে, অথবা একটা আইটেম তৈরি করা যাবে। অন্তত দেশের কথা যদি পুরোটা নাও ভাবতে পারেন তারা, তো নিজের কথাটুকু ভেবেও এই চর্চা থেকে একটু একটু সরে আসতে পারেন। জি, এই একটা আহ্বানের মতো। তাদের একটা গুজব, একটা হাইপ সত্য হয়েছে, যারা এগুলো নিয়ে লাফালাফি করে তাদের এই লোকগুলোকে ধরা দরকার, যে আপনারা এই পর্যন্ত যে এই কথাগুলো বলেছেন একটা সত্য হয়েছে কিনা দেখান। এই যে গত সপ্তাহে, এই সপ্তাহে যে গুজবগুলো ছড়েছে, একটা সত্য হয়েছে কিনা দেখান। তারপরে আবার এরা আপনি দেখবেন আবার দুদিন পরে আরেকটা গুজব তৈরি করবে। যারা এগুলা বিশ্বাস করছেন বা এগুলো এরকম মাথা গরম করছেন, আমি এদেরকে দেখি রক্তচক্ষু নিয়ে তাকায়। 23 বছরের ছেলে এসে আমাকে ফেসবুকে বলে তুই কি জানিস, আমি গিয়ে হতবাক হয়ে বলি আমার ছেলের বয়স 28, আমাকে বলছে তুই। আমি বলছি আল্লাহ, ঠিক আছে। আমার স্ত্রী মাঝে মাঝে বলে, যেমন এবার আমি যখন দেশে এসেছি কালকে, আমার স্ত্রী আসেনি, উনি আমাকে বলেছেন খবরদার এবার গিয়ে কোনো টকশোতে যাবা না, খামাখা মান ইজ্জত নষ্ট করেন। আমি এসেছি তারপরেও, কিন্তু আমি জানি যে এরকম এরা করে, আমি এগুলোর থেকে দূরে থাকুক। এই যে ভাই যে কথাগুলো বললেন যে এই সুযোগটা আসছে, কাজে লাগা। রাইট। আপনি বরং জিজ্ঞাসা করেন যে আমাদের আর্মিতে কেন, আমাদের সেনা বিমান বাহিনীতে কেন এখন 4th জেনারেশন জঙ্গি বিমান নাই, কেন পুরনো বিমান চালানো হচ্ছে, দ্রুত ব্যবস্থা নাও, কেন কামানের সংখ্যা কম, কেন আধুনিক কামান নাই, এগুলো দেখেন। কেন এরা এটা ঠিক মতো করছে না, সেগুলো আনার চেষ্টা করেন। সেগুলো না করে কি আপনি কি সব কথাবার্তা, মানে আমি জীবনে কোনোদিন এগুলো শুনি নাই, এগুলো দেখানো হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। সময়ের স্বল্পতায় এই আলোচনা এগিয়ে নিতে পারলাম না, চমৎকার আলোচনা হচ্ছিল। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু বলবো, সশস্ত্র বাহিনী আমাদের গৌরবের এবং অহংকারের প্রতিষ্ঠান। সুতরাং এই বাহিনীকে যদি হেয় প্রতিপন্ন করা হয়, তাহলে দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হয়। সবার আগে দেশ, সেই বিবেচনা থাকবে সবার। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।